প্রিয় ছাত্ররা, আমি শুভদীপ স্যার আর তোমরা দেখছো টিউন অফ ফিজিক্স। আজকের এই ভিডিওয়ে ক্লাস 12 ফিজিক্সের ছায়া প্রকাশনী বইয়ে ধারকত্ব ও ধারক এই চ্যাপ্টারের এমসিকিউগুলোর মধ্যে 25 থেকে 43-র মধ্যে ধারকের সমবায়ের ওপর এমসিকিউ দেওয়া আছে। হ্যাঁ, এই সমবায়ের এমসিকিউগুলোকে আমি সলিউশন করে আজকে দেখাবো। এই টপিকটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলে কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনও হয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট 25 নাম্বার প্রবলেম দিয়ে শুরু করি। তিনটি একই ধরনের ধারককে যাদের প্রত্যেকের ধারকত্বের মান ক্যাপিটাল সি করে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। আচ্ছা, সেই অনুযায়ী যদি আমি ছবি আঁকি, ধারকের সিম্বল হচ্ছে এরকম, তাহলে তিনটে একই রকমের ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করে এইভাবে রাখলাম, প্রত্যেকের ধারকত্ব ক্যাপিটাল সি করে। এরপর ওই সমবায়টিকে অপর একটি একই ধরনের ধারকের সঙ্গে সমান্তরালে যুক্ত করা হলো। তাহলে এরকমভাবে সমান্তরালে একই ধারকের সঙ্গে যুক্ত করলাম, এটা হচ্ছে ওই একই ধারক। সমগ্র সমবায়ের তুল্য ধারকত্ব কত হবে? তার মানে এখানে আমাকে এই এ আর বি এই দুটো পয়েন্ট যদি বলি, তাহলে এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব বার করতে হবে, অর্থাৎ সি ইকুইভ্যালেন্ট বিটুইন এ অ্যান্ড বি, এটা কত সেটা ক্যালকুলেশন করতে হবে। তো স্টেপে স্টেপে করলে প্রথমে আগে আমরা এই তিনটে শ্রেণীতে আছে ধারক যেগুলো, তাদের ধারকত্বকে যদি আমি নির্ণয় করি, তো আমি এটাকে সি ইকুইভ্যালেন্ট 1 বললাম। আমরা জানি শ্রেণীতে থাকলে তাদের ধারকত্বের মান হয় 1 হোল ডিভাইডেড বাই 1 বাই ইন্ডিভিজুয়াল ধারকের ধারকত্বের মান, তাদের অনন্যগুলোর যোগফল। তো এখানে সেগুলো সবকটা সমান, তাই 1 বাই সি প্লাস 1 বাই সি প্লাস 1 বাই সি, তার মানে 1 ডিভাইডেড বাই 3 বাই সি বা সি বাই 3। তাহলে এরপর থেকে আর আমরা এর ক্যালকুলেশন করবো না। আমরা জেনে নিলাম যে একই ধরনের ধারকত্বের মান যদি হয় এবং তারা যদি শ্রেণীতে থাকে, তাহলে যে কোনো একটা ধারকের ধারকত্বের মান নাও, ডিভাইডেড বাই কতগুলো আছে সেটা দিয়ে ভাগ করে দাও। যেমন সি বাই 3, তিনটে আছে তাই সি বাই 3, তাহলে এটা হয়ে গেল। এবার এইটার সঙ্গে এই ধারকটা সমান্তরালে আছে, আর সমান্তরালে থাকলে কি হয়, ধারকত্বের সিম্পল যোগ হয়ে যায়। তাহলে সি ইকুইভ্যালেন্ট বিটুইন এ অ্যান্ড বি, সেটা কি হচ্ছে, এটা পেয়েছি আমরা সি বাই 3, আর এটা হচ্ছে সি আছে, তাহলে সি বাই 3 প্লাস সি অর্থাৎ 4c বাই 3। তো এখানে অপশান বি ইজ কারেক্ট। ওকে, নেক্সট প্রবলেমে চলে যাই। 26 নম্বর প্রবলেমে C1 ও C2 ধারকত্বের দুটি ধারক সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে আবার এঁকে নিই, এই হলো C1, এই হলো C2, এই দুটি ধারক সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। কিউ পরিমাণ আধান সমবায়কে দেওয়া হলে তা উভয় ধারকে বণ্টিত হয়ে যায়। C1 ও C2 ধারকত্বের ধারক দুটিতে আধানের অনুপাত কত বার করতে হবে? তাহলে ধরলাম এর মধ্যে আধান হচ্ছে Q1 আর এর মধ্যে আধান হচ্ছে Q2, টোটাল আধান বলে দিয়েছে Q, তাহলে Q ইকুয়ালস টু Q1 প্লাস Q2। বেশ, ঠিক আছে। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে বলতে পারি Q1 ইকুয়ালস টু C1 ইন্টু V1, Q2 ইকুয়ালস টু C2 ইন্টু V2। এখন এই দুটো ধারক সমান্তরাল সমবায়ে আছে, তার মানে দুটোর অ্যাক্রসে ভোল্টেজটা একই হবে, মানে V1 ইকুয়ালস টু V2 হবে। তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারি Q1 ডিভাইডেড বাই Q2 ইজ ইকুয়ালস টু C1 V1 ডিভাইডেড বাই C2 বাই V2। যেহেতু V1 আর V2 সমান, তাই C1 বাই C2 হচ্ছে। তাহলে C1 ও C2 ধারকত্বের ধারক দুটিতে আধানের অনুপাত কত? আধান অনুপাত তাদের ইন্ডিভিজুয়াল ধারকত্বের অনুপাতের সঙ্গে সমান, তাহলে অপশান এ ইজ কারেক্ট। ক্লিয়ার হলো? নেক্সট প্রবলেমে চলে যাই। 4.57 এই চিত্রতে বর্তনীতে 2 মাইক্রোফ্যারাড 1 মাইক্রোফ্যারাড ধারকত্বের ধারকের আধান হবে যথাক্রমে, মানে আধানগুলো বার করতে হবে কার কার। এই 2 মাইক্রোফ্যারাড এখানে দুটো আছে, যে কোনো একটার জন্য আমাকে আধান বার করতে হবে, আর এই 1 মাইক্রোফ্যারাডের জন্য আধান বার করতে হবে। কি করে বার করব? তাহলে একটু আগে আমরা দেখেছি যে আধান কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি হয়। তো এখানে যদি আমি এই 2 মাইক্রোফ্যারাডের কথাই বলি, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ কত হচ্ছে সেটা আগে ফার্স্ট ক্যালকুলেশন করে নেব, এবং এই 1 মাইক্রোফ্যারাডের অ্যাক্রসে ভোল্টেজ কত হচ্ছে সেটাকেও ক্যালকুলেশন করে নেব, নিয়ে তারপর আমি আধান বার করে ফেলতে পারবো, ধারকত্ব তো জানি। তাহলে এই সার্কিটটাকে যদি আমি একটু সহজ করে আঁকি, দেখতে যদি সুন্দর করে আঁকি, তাহলে এরকমভাবে ধারকগুলো দুটো আছে পাশাপাশি, এবং যাদের মান এই 2 মাইক্রোফ্যারাড আর 2 মাইক্রোফ্যারাড করে, তাদের সঙ্গে সমান্তরালে আছে এই 1 মাইক্রোফ্যারাডটা, এবং তার সঙ্গে আছে এই
2 ভোল্ট ব্যাটারিটা। তাহলে এই 2 ভোল্ট এই 1 মাইক্রোফ্যারাডের অ্যাক্রসে পড়ছে, তাহলে 1 মাইক্রোফ্যারাডের অ্যাক্রসের ভোল্টেজটা আমি পেয়ে গেলাম। তাহলে এর মধ্যে কত চার্জ জমবে সেটা আমি শুরুতেই বলে দিতে পারবো, সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু, ধারকত্ব হচ্ছে 1 মাইক্রোফ্যারাড আর ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট, তাহলে 2 মাইক্রো কুলম, এটা হয়ে গেল আধান। এবার এই 2 ভোল্টটা এই 2 আর এই 2 এই দুটো ক্যাপাসিটারের অ্যাক্রসেই পড়ছে, এবং যেহেতু এই ধারকগুলোর ধারকত্বের মান সমান সমান, তাহলে ভোল্টেজটা সমান ভাগে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এর অ্যাক্রসের ভোল্টেজ 1 হবে এবং এর অ্যাক্রসের ভোল্টেজ 1 হবে, এবং তাদের যোগফলের সঙ্গে এই ব্যাটারির ভোল্টেজ সমান হয়ে গেল, তাহলে পুরোটার অ্যাক্রসে 2 ভোল্ট হলো। ক্লিয়ার? তাহলে যে কোনো একটা 2 মাইক্রোফ্যারাডের মধ্যে চার্জ হবে কিউ ড্যাশ, যদি বলি ধারকত্ব 2 মাইক্রোফ্যারাড ইন্টু 1 ভোল্ট, তার মানে 2 মাইক্রোকুলম। তাহলে এই 1 মাইক্রোফ্যারাডের অ্যাক্রসে চার্জ যেটা, সেটাও 2 মাইক্রোকুলম, এই 2 এর অ্যাক্রসেও 2 মাইক্রোকুলম। তাহলে এখানে দেখি অপশন ডি ইজ কারেক্ট। ওকে, নেক্সট প্রবলেমে চলে যাই। এখানে আমরা 28 নম্বর প্রবলেমে দেখতে পাচ্ছি সমান ধারকত্বের 4টি ধারককে শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় C1, আবার সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় C2। C1 ও C2-র অনুপাত বার করতে হবে। তাহলে 4টে ধারককে প্রথমে আগে শ্রেণীতে যুক্ত করা হচ্ছে। তাহলে তুল্য ধারকত্ব C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু C/4। একটু আগেই আমরা এই প্রসেসটা শিখে নিয়েছি। আর যদি সমান্তরালে থাকে, এরম ভাবে যদি ছবিটা হয়, আমি ছবিটা আঁকছি তার কারণ তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে C ইকুইভ্যালেন্ট ড্যাশড, এটাই হচ্ছে 4 ইন্টু C। তাহলে এটাকে বলা আছে বইতে C1, এটাকে বলা আছে C2। তাহলে C1/C2 ইকুয়ালস টু C/4 ডিভাইডেড বাই 4C, মানে 1/16। তাহলে 1/16, অপশন বি ইজ কারেক্ট। ব্যাপারটা ক্লিয়ার? নেক্সট প্রবলেমে 4.58 এই চিত্রে প্রতিটি C ধারকত্বের 5টি ধারককে যুক্ত করা হলো। দেখতে পাচ্ছি এখানে 5টা ধারক যুক্ত আছে। পি ও আর, তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটোর মধ্যে ধারকত্ব, এবং পি ও কিউ, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুটোর মধ্যে ধারকত্বের অনুপাত বার করতে হবে। ফার্স্টে আমরা পি ও আর এর জন্য করব, তার মানে এই দুটোর মধ্যে। তাহলে দেখি সেই হিসাবে যদি ছবি আঁকি, এই হলো পি, এই হলো আর। তাহলে পি আর আর এর একদিকে দুটো ক্যাপাসিটার আছে, তাহলে একদিকে দুটো ক্যাপাসিটার, প্রত্যেকের ধারকত্ব সিসি করে, আর আরেক পাশে 3টে আছে। তার মানে আমরা বলতে পারি এই 3টেকে নিয়ে এটা হয়ে যাচ্ছে C/3, আর এই দুটোকে নিয়ে হয়ে যাচ্ছে C/2, এবং তারা সমান্তরালে আছে। তাহলে তুল্য ধারকত্ব, এটাকে যদি CPR বলি, তাহলে C/3 প্লাস C/2 ইকুয়ালস টু, এটা হচ্ছে 5C/6। ওকে, নেক্সট হচ্ছে আরেকটা সার্কিট পি ও কিউ। পি আর কিউ এই দুটোর মধ্যে একটা ক্যাপাসিটার আছে একদিকে, আর আরেক দিকে 4টে ক্যাপাসিটার আছে। তাহলে সেই অনুযায়ী আমরা যদি আবার লিখি, তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে C/4 আর এটা হচ্ছে C। তাহলে C এটার ক্ষেত্রে পি কিউ, তাহলে পি কিউ, এখানটা এটা কিউ, এটা পি, ইজ ইকুয়ালস টু C/4 প্লাস C, দ্যাট ইজ 5C/4। তাহলে এই দুটোর অনুপাত আমাকে বার করতে হবে। তাহলে CPR ডিভাইডেড বাই CPQ is equals to 5C/6 divided by 5C/4। তাহলে এটা হয়ে যাচ্ছে 4/6 বা 2/3, 2:3। অপশন সি ইজ কারেক্ট। ওকে, নেক্সট প্রবলেমে চলে যাই। এবারে প্রবলেমে আছে 30 নম্বর প্রবলেম। PQRS 4টি প্লেটের সমন্বয়ে একটি ব্লক ধারক তৈরি করা হলো। ছবিতে আমরা দেখতে পাচ্ছি প্লেটগুলির প্রত্যেকের ক্ষেত্রফল আলফা করে, এগুলো হচ্ছে আলফা, প্রত্যেকের ক্ষেত্রফল। পরপর দুটি প্লেটের মধ্যবর্তী দূরত্ব, এইটা হচ্ছে ডি। এ ও বি এর মধ্যে ব্লকটির তুল্য ধারকত্ব কত বার করতে হবে। তাহলে এ আর বি এর মধ্যে কটা এরকম ধারক আছে সেটা আমাকে আগে ফার্স্ট দেখে নিতে হবে। তো খেয়াল করে দেখো,
পি প্লেট কিউ প্লেট এর মাঝখানে একটা ধারক তৈরি হবে। এখন কেন হচ্ছে সেটাও একটা ব্যাপার। ধরলাম এই পয়েন্ট এ পয়েন্টের ভোল্টেজ V1, এই পয়েন্টের ভোল্টেজ V2, তাহলে এই V1 ভোল্টেজটা এই প্লেটে আসছে, এই প্লেটে আসছে, আর V2 ভোল্টেজটা এই প্লেটে আসছে, এই প্লেটে আসছে। তাহলে দেখতে পাচ্ছি যে এই পি আর কিউ এই দুটো প্লেটের মাঝখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে, তার মানে এটা একটা ধারকের প্লেটের মতন কাজ করবে। ওকে, তাহলে পি কিউর জন্য একটা ক্যাপাসিটার, ঠিক একই রকমভাবে কিউ আর আর এর জন্য একটা ক্যাপাসিটার, এবং আর ও এস এর জন্য একটা ক্যাপাসিটার, এবং সবকটাই সমান্তরালভাবে আছে, দেখে বুঝতে পারছি ভোল্টেজ ডিফারেন্স থেকে। কারণ দেখো প্রত্যেকের অ্যাক্রসের ভোল্টেজ ডিফারেন্স V1 আর V2, খেয়াল করে দেখো। তাহলে সেই অনুযায়ী আমি যদি এই পয়েন্টটাকে বলি V1, এই পয়েন্টটাকে যদি বলি V2, তাহলে দেখো V1 আর V2-র মাঝখানে কটা প্লেট আছে? একটা, পি কিউকে নিয়ে একটা, কিউ আরকে নিয়ে একটা, আর আর এসকে নিয়ে একটা। তাহলে সেই অনুযায়ী আমরা যদি ছবি আঁকি তাহলে এরকম হচ্ছে, এই একটা, এই একটা, এই একটা। তাহলে তিনটে ধারক যারা সমান্তরালে আছে, তাহলে এদের তুল্য ধারকত্ব কী হবে? যদি ইন্ডিভিজুয়াল ধারকগুলো এখানে বলেই দিয়েছে সমান সমান, কারণ প্রত্যেকের ক্ষেত্রফল বা প্রত্যেকের মধ্যবর্তী দূরত্ব সমান। আর আমরা জানি যে ধারকের দুটো প্লেটের প্রত্যেকের ক্ষেত্রফল যদি আলফা হয়, মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, তাহলে তাদের ধারকত্ব হয় সি ইকুয়ালস টু এপসাইলন জিরো এ, এখানে সেটা আলফা, এপসাইলন জিরো আলফা বাই ওদের মধ্যবর্তী দূরত্ব ডি। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। তো এখানে সবকটাই তো একই বলে দিয়েছে, তার মানে ধারকত্বগুলো সবার জন্য সমান এবং তারা সমান্তরালে আছে। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 3C হবে। তার মানে 3 এপসাইলন জিরো আলফা বাই ডি, এটাই হবে তুল্য ধারকত্ব। তাহলে এখানে দেখি অপশান, আচ্ছা এখানে এটা সিজিএসএ করেছে, তাহলে সিজিএসএ করলে এই ফর্মুলাটা কি হয়ে যায়? এপসাইলন জিরোটা হয় না, তার জায়গায় হয়ে যায় আলফা বাই 4 পাই ডি। তাহলে এখানে 3 আলফা বাই 4 পাই ডি হবে, 3 আলফা বাই 4 পাই ডি। মনে রাখবে এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, এটা সিজিএস পদ্ধতিতে। তো এখানে অ্যান্সারটা সিজিএসএ দিয়েছে, তাহলে অপশান বি ইজ কারেক্ট। ওকে, বেশ ঠিক আছে। নেক্সট প্রবলেমে আমরা চলে যাই তাহলে। প্রতিটি আলফা ক্ষেত্রফলের 4টি ধাতব পাত পরস্পরের ডি ব্যবধানে আছে একই অঙ্ক। তার মানে এখানে প্রত্যেকের ক্ষেত্রফল আলফা করে, মধ্যবর্তী দূরত্ব ডি, বেশ ঠিক আছে। এ ও বি বিন্দুতে যুক্ত আছে, সমগ্র ব্যবস্থাটির বায়ু মাধ্যমে রাখা হয়েছে। তার মানে মধ্যবর্তী মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবককে আমি কেবলমাত্র এপসাইলন জিরো দিয়ে লিখব। এবার এ ও বি এই বিন্দুর মধ্যে কার্যকর ধারকত্ব মানে তুল্য ধারকত্ব কত হবে বার করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি এই হচ্ছে এ বিন্দু, এই হচ্ছে বি বিন্দু। তো আমি এটাকে যদি V1 বলি, এটাকে যদি V2 বলি, তাহলে এই প্লেটের ভোল্টেজ V1, এই প্লেটের ভোল্টেজ V1, V2-র জন্য এইটা ভোল্টেজ V2, এটার জন্য এই ভোল্টেজটা V2। এবার দেখো খেয়াল করে এখানে একটু মজার ব্যাপার আছে। এই প্লেট দ্বয়ের মধ্যে একটা ধারক তৈরি হবে, কারণ ভোল্টেজ ডিফারেন্স আছে। ঠিক একই রকমভাবে এই দুটোর মধ্যে একটা ধারকের সৃষ্টি হবে, মানে চার্জ স্টোর করতে পারবে। কিন্তু দেখো এই দুটো প্লেট মাঝখানে কোনো চার্জ স্টোর হবে না, কারণ দুটোর পোটেনশিয়াল একই আছে, পোটেনশিয়াল ডিফারেন্স তাহলে জিরো, কারণ ওপরেরটাও V2 নিচেরটাও V2। তাহলে এই দুটোর মাঝখানে কোনো ধারক আমরা কাউন্ট করব না। তাহলে এখানে ধারক কটা আছে? দুটো আছে। হ্যাঁ, দুটোর অ্যাক্রসের ভোল্টেজ কি সেম সেম? হ্যাঁ, V1 V2 V1 V2। তার মানে আমি বলতে পারি এই V1 এই V2 এদের মাঝখানে দুটো ধারক আছে। তাহলে তুল্য ধারকত্ব আমরা বলতেই পারি সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 2C। ইন্ডিভিজুয়ালের মান কত সেটা এখানে দেখে নিই। বলে দিয়েছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে আলফা, আর মধ্যবর্তী দূরত্ব সেটা ডি, তাহলে এপসাইলন জিরো আলফা বাই ডি। তাহলে এবার সেই অনুযায়ী লিখতে পারি 2 এপসাইলন জিরো আলফা বাই ডি। এটা এসআই ইউনিটে, সিজিএসএ যদি অ্যান্সার, আচ্ছা এখানে এসআইতেই বলেছে, তাহলে অপশান বি ইজ কারেক্ট। ওকে, ঠিক আছে, তো কোনো অসুবিধা নিশ্চয়ই নেই। কেমন লাগছে জানিও, তোমাদের অসুবিধা থাকলে সেটা কমেন্ট বক্স আমাকে লিখে অবশ্যই জানাবে। আচ্ছা বেশ, নেক্সট প্রবলেম বলছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট 3টি পাতকে প্রতিটির ক্ষেত্রফল এ, এখানে আবার ক্ষেত্রফলগুলোকে বলেছে এ করে 4.61 এই চিত্রানুযায়ী যুক্ত করা হলো, কার্যকর ধারকত্ব কত হবে? তাহলে আবার একই রকমভাবে দেখি, এই পয়েন্টটাকে ধরলাম 1, এই পয়েন্টটাকে 2, তাহলে এই ভোল্টেজটা V1, এই ভোল্টেজটা V2, এই ভোল্টেজটা V2। তাহলে এই দুটো প্লেটের মাঝখানে একটা ধারকত্ব পাবো, এবং যার অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স V1 আর V2। তাহলে এটাকে V1, এটাকে V2 যদি বলি, এবং এর অ্যাক্রসেও ভোল্টেজ V1 V2, মানে এই দুটো ক্যাপাসিটার প্যারালালি আছে, একদম সহজে বোঝা গেল।
তাহলে তুল্য ধারকত্ব বার করতে হবে, কার্যকর ধারকত্ব মানে তাই। তাহলে কি হচ্ছে, একদম সহজ, 2ε0 A/D, আর লিখলাম না, 2 × C হচ্ছে ইন্ডিভিজুয়ালি যেগুলো, এখন সি এর মান তো আমরা শিখিয়ে নিয়েছি, 2ε0 A/D, তাহলে অপশান ডি ইজ কারেক্ট। বেশ, নেক্সট প্রবলেম। ভালো করে কনসেপ্ট বুঝলে এগুলো অত্যন্ত সহজ। আচ্ছা, n সংখ্যক সমদূরবর্তী সমান্তরাল পাথকে পর্যায়ক্রমে যুক্ত করে একটি সমবায় গঠন করা হলো। যদি পরপর দুটি পাতের মধ্যে ধারকত্ব ক্যাপিটাল সি হয়, তাহলে সমগ্র সমবায়ের ধারকত্ব কত হবে? তাহলে দেখো, আমি একটা জেনারেল ছবি আঁকছি, এই হচ্ছে সমান্তরাল পাতগুলো, n সংখ্যক, তো আমি এখন জানি না কতগুলো আছে, তো n সংখ্যক। তো এখন একটু আগে আমরা দেখলাম যে এই পাতগুলোর মধ্যে পাশাপাশি দুটো পাতকে নিয়ে আমরা একটা করে ধারক কল্পনা করতে পারি। তাহলে এখানে বলে দিয়েছে সেই ধারকের ধারকত্ব হচ্ছে সি, ক্যাপিটাল সি। তাহলে এখানে এটাও সি, এগুলো সি, n সংখ্যক আছে। এবার দেখো এই চারটে পাত নিয়ে কটা ধারক তৈরি হলো? 3টে ধারক তৈরি হলো। তাহলে আমি বলতে পারি n সংখ্যক পাত নিয়ে কটা ধারক তৈরি হবে? তাহলে n-1 × c, এতগুলো ধারক তৈরি হবে, এবং সবকটাই সমান্তরালে আছে, তার মানে সংখ্যা দিয়ে গুণ হয়ে যাবে, তার জন্যই n-1 × c, এটাই হবে তুল্য ধারকত্ব মান, সি ইকুইভ্যালেন্টের মান। এখানে অপশান সি ইজ কারেক্ট। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? নেক্সট চলি। চিত্র 4.3-তে দেখানো আছে এরকম একটা সার্কিট, এ ও বি এর মধ্যেকার তুল্য ধারকত্ব কত বার করতে হবে, এ আর বি পয়েন্টের মধ্যে। তাহলে এই দুটো সমান্তরালে আছে, c/2 আর c/1, সমান্তরালে থাকা মানে সিম্পলি যোগ হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি কি, c/2 + c, দ্যাট ইজ 3c/2। এবার তার সঙ্গে এই বাকি যে সি আর সি, এরা শ্রেণীতে আছে। এখন এই দুটো যেহেতু শ্রেণীতে আছে, এই দুটো শ্রেণীতে থাকার জন্য আমি বলে দিতে পারি ঝপ করে যে এই দুটোর জন্য হবে c/2, তার সঙ্গেও এই 3c/2টা শ্রেণীতে আছে। তার মানে আমি এরকম ঘটনা বলছি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই দুটোকে নিয়ে আমি লিখেছি c/2 হিসাবে সুবিধার জন্য, আর এটা হচ্ছে 3c/2, এরা শ্রেণীতে আছে। তাহলে তুল্য ধারকত্ব অনায়াসে c/2 × 3c/2 ডিভাইডেড বাই c/2 + 3c/2। আচ্ছা, আমি এইভাবে কেন লিখলাম? তো আমরা জানি শ্রেণীতে থাকলে ফর্মুলাটা এরকম হয়, 1 ডিভাইডেড বাই c1 + 1/c2 + 1/c3, এরকমভাবে থাকে। কিন্তু এখানে দুটোর জন্য আমরা সহজে এই ফর্মটাকে লিখতে পারি, দুটোর জন্য এটাই হয়, তোমরা চেক করে দেখতে পারো। তাহলে এটা কত হচ্ছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 3/4c² ডিভাইডেড বাই, এখানে হচ্ছে 4c/2, 4c/2। সো এটা হয়ে যাচ্ছে c কাটছে, এখানে এটা হয়ে যাচ্ছে 2, তাহলে 3c/8, 3c/8। তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো একটাও মিলছে না, তার মানে এখানে অপশানগুলো ঠিক নেই। অ্যাকচুয়াল অ্যান্সার 3c/8 এটাই হবে, যদি প্রশ্নটা এটাই হয়। ওকে, আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। অনেক সময় ছায়া প্রকাশনী বইতে এই ধরনের অনেক রকমের ভুল থাকে, কারেকশনের গন্ডগোল। আমার মনে হয় এই c/1 জায়গায় অন্য কিছু হতো, কারণ c/1 সাধারণত কেউ লেখে না, নিশ্চয়ই এখানে কিছু একটা ভুল আছে। ওকে, নেক্সট আমরা প্রবলেমে চলে যাই। 35 প্রবলেম 4.64, এই চিত্রে দেখানো প্রতিটি ধারকের ধারকত্ব ক্যাপিটাল সি করে পি ও কিউ এর মধ্যে তুল্য ধারকত্ব কত হবে? তাহলে এগুলো সব ক্যাপিটাল সি করে। এবার এই দুটো সমান্তরালে আছে, তার মানে 2c, এবং এটাও 2c, তার মানে 3টে ধারক, তার এগুলো 2c, এটা c আর এটা 2c, এবং তারা সমান্তরালে আছে। তাহলে এই দুটো 2c কে নিয়ে আমি যদি একটা ধারক আঁকি, সেটা হবে কি 2c/2, তার মানে c আর c। তাহলে ফাইনালি আমরা এই দুটো পয়েন্ট পি ও কিউ এর মধ্যে তুল্য ধারকত্ব দেখতে পাচ্ছি, সি আর সি সমান্তরাল শ্রেণীতে আছে, তার মানে সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু c/2। তাহলে অপশন সি ইজ কারেক্ট। ওকে, একদম সহজে বুঝতে পারলে। নেক্সট প্রবলেমে চলে যাই। 36 4.65 নাম্বার চিত্রানুযায়ী বর্তনীতে এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব ক্যালকুলেশন করতে হবে। তো এখানে ছবিতে দেখতে পাচ্ছি, কিন্তু ছবিটাকে দেখেও আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি না কার সাথে কি ধারক কিভাবে আছে। তার জন্য আমরা কি করলাম না, এ আর বি পয়েন্টকে আলাদা করে এঁকে নেব, এবং এ আর বি এর মধ্যে
একটা দিকে যে ধারকগুলো আছে সেগুলোকে আগে এঁকে নিই। দেখো এখানে দেখতে পাচ্ছি দুটো ধারক আছে, 4 মাইক্রোফ্যারাড এবং যারা পরপর আছে মানে শ্রেণীতে আছে। তাহলে যদি শ্রেণীতে থাকে তাহলে ও দুটোকে নিয়ে আমি তুল্য ধারকত্ব দিয়ে লিখে দিতে পারি একবারে ডাইরেক্ট। একটা শ্রেণীতে থাকলে কি হয়, দুটোই আবার সমান, তাহলে 4 মাইক্রোফ্যারাড ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 2 মাইক্রোফ্যারাড। আরেক দিকে দেখতে পাচ্ছি 4 মাইক্রোফ্যারাড একটা বেরিয়েছে, 4 মাইক্রোফ্যারাড, তারপর এই পয়েন্ট থেকে দুটো ভাগে ভেঙে গেছে, ভেঙে গিয়ে তারপর বিতে গেছে। তার মানে এরকম 2 মাইক্রোফ্যারাড এবং 2 মাইক্রোফ্যারাড গিয়ে তারপর তারা এখানে বিতে মিলিত হয়েছে। তাহলে এই 2 মাইক্রোফ্যারাড আর 2 মাইক্রোফ্যারাড এই দুটো নিয়ে, দুটো যেহেতু সমান এবং তারা সমান্তরাল, তাহলে তুল্য ধারকত্ব হবে কি 2 ইন্টু 2 মাইক্রোফ্যারাড দ্যাট ইজ 4 মাইক্রোফ্যারাড। এবার তার সঙ্গে এই 4 মাইক্রোফ্যারাড আবার শ্রেণীতে আছে, তাহলে এই এদেরকে নিয়ে আমি যদি বলি তুল্য ধারকত্ব কত হবে, সেটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড ডিভাইডেড বাই 2, তার মানে 2 মাইক্রোফ্যারাড। তাহলে দেখতে পাচ্ছি এ আর বি এই দুটো পয়েন্টের মাঝখানে দুটো ধারক আছে এবং প্রত্যেকের ধারকত্ব হচ্ছে 2 মাইক্রোফ্যারাড করে, তারা সমান্তরালে আছে। তাহলে তুল্য ধারকত্ব সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 2 মাইক্রোফ্যারাড দ্যাট ইজ 4 মাইক্রোফ্যারাড। তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? নিশ্চয়ই কোনো সমস্যা রইল না। নেক্সট প্রবলেমে চলে যাই। 37 3 মাইক্রোফ্যারাড, 9 মাইক্রোফ্যারাড এবং 18 মাইক্রোফ্যারাড ধারকত্বের তিনটি ধারককে একবার শ্রেণী সমবায় আরেকবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। উভয় ক্ষেত্রে তুল্য ধারকত্বের অনুপাত বার করো। তো আমরা ছবি আঁকছি না, ব্যাপারগুলো তো আমাদের মাথায় চলে এসছে এখন। তো যদি এগুলো শ্রেণীতে থাকে তাহলে কি হবে, সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 1/3 1/9 প্লাস 1/18 হবে। তাহলে এই দুটোর যদি আমরা লসাগু করি তাহলে 18, এটা 6 প্লাস 2 প্লাস 1, তাহলে 1/9/18 দ্যাট ইজ অ্যান্সার 2। তাহলে শ্রেণীতে থাকলে তুল্য ধারকত্ব হচ্ছে 2। এবার যদি সমান্তরালে থাকে তাহলে সি ইকুইভ্যালেন্ট, এটা ফর প্যারালাল, এটা হচ্ছে সিরিজের জন্য, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 প্লাস 9 প্লাস 18 দ্যাট ইজ 30। তাহলে সিরিজের সঙ্গে প্যারালালের আমি যদি অনুপাত বার করি 2 ডিভাইডেড বাই 30 দ্যাট ইজ 1/15, মানে 1:15। তো অপশন এ ইজ কারেক্ট। ওকে, হ্যাঁ, নেক্সট প্রবলেমে চলে যাই আমরা। 38 এর আগের কোনো, হ্যাঁ 38। প্রদত্ত চিত্রে 6টি ধারক সংযুক্ত আছে, প্রতিটির ধারকত্ব 4 মাইক্রোফ্যারাড করে, সব কটার একই। এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব কত বার করতে হবে। তো ছবিটা একটু খটোমটো, তাই ভালো করে বোঝার ব্যাপার আছে। তো আমি সহজ করে দিচ্ছি। দেখো এই দুটো তো সমান্তরালে আছে, প্রথমেই দেখতে পাচ্ছি। তাহলে এই দুটোকে নিয়ে আমি একটা ক্যাপাসিটর আঁকতে পারি এবং তার ধারকত্ব কি হবে 4, দুটোই 4 করে, তাহলে তুল্য ধারকত্ব হবে 4 মাইক্রোফ্যারাড ইন্টু 2 দ্যাট ইজ 8 মাইক্রোফ্যারাড। বেশ, এবার এইখানেও তাই আছে, তাহলে এখানেও একটা 8 মাইক্রোফ্যারাড। তাহলে আমার একটু সিম্পল হলো। এবার দেখো এই পয়েন্টটা আর এই পয়েন্টটার ভোল্টেজগুলো দেখো, এটা যদি এ হয় তাহলে এই পয়েন্টটাকে আমি ভিএ, এই পয়েন্টটাকে আমি ভিএ বলতে পারি। ঠিক একই রকমভাবে এই পয়েন্টটা হচ্ছে ভিবি, এই পয়েন্টটা ভিবি। এবার এই কথাকে মাথায় রেখে আমরা এখানে কি করলাম, এই পয়েন্টটাকে নাম দিলাম ভিএ ভোল্টেজ বা এ পয়েন্ট, এবং এই পয়েন্টটাকে বললাম ভিবি ভোল্টেজ। এবার ভিএ আর ভিবির মধ্যে যে ক্যাপাসিটারগুলো আছে সেগুলোকে এবার আমরা এঁকে নিই, সহজ করে দেখো আঁকা হয়ে যাবে। দেখো ভিএ আর ভিবির মধ্যে এই একটা ক্যাপাসিটারের লাইন আছে, তাহলে এটাকে প্রথমে আঁকি, একটা ক্যাপাসিটার হয়ে গেল। এরপর ভিএ ভিবির মধ্যে এই ক্যাপাসিটারটাও আছে, আরেকটা ক্যাপাসিটার হয়ে গেল। এবার দেখো পড়ে থাকলো এইখানে একটা 8 মাইক্রোফ্যারাড আছে এবং সেখানেও ভিএ ভিবির মধ্যেই সেটা আছে, 8 মাইক্রোফ্যারাডটা ভিএ আর ভিবি এই পয়েন্টের মধ্যেই আছে। তার মানে এটাও আমি বলতে পারি, এটার ভ্যালু শুধু আলাদা, এটা 4 করে, বাট এটা 8। ঠিক একই রকমভাবে এই ক্যাপাসিটারটাও দেখো ভিএ ভিবির মধ্যেই আছে। তাহলে পুরো সার্কিটটা কত সহজ হয়ে গেল। তাহলে কি দেখতে পাচ্ছি, 8 মাইক্রোফ্যারাডের দুটো ক্যাপাসিটার সমান্তরালে আছে আর 4 মাইক্রোফ্যারাডের দুটো ক্যাপাসিটার তারাও সমান্তরালে আছে এবং ওভারঅল কম্বিনেশনটাই পুরোটাই সমান্তরালের ব্যাপারটা। তাহলে এই দুটোকে নিয়ে আমি একটা তুল্য ধারকত্ব বলতে পারি। তাহলে এই দুটো নিয়ে হচ্ছে কত 8 মাইক্রোফ্যারাড, আর এই দুটোকে নিয়ে
16 মাইক্রোফ্যারাড, এবং তারাও আবার সমান্তরাল, তাই না? তাহলে এটা আমরা সিম্পলি বলতে পারি যে তুল্য ধারকত্ব সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 8 প্লাস 16 মাইক্রোফ্যারাড। কত হচ্ছে? 24 মাইক্রোফ্যারাড। কত সহজে ক্যালকুলেশন করতে পারলে, অপশান এ ইজ কারেক্ট। ওকে, ব্যাপারটা ক্লিয়ার তো? কত সহজে হচ্ছে। নেক্সট প্রবলেমে চলে যাই। প্রদত্ত বর্তনীর এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্বের মান নির্ণয় করুন। এবার এই বর্তনীটার মধ্যে দেখতে পাচ্ছি বর্তনীটা কমপ্লিট নয়, একটা পার্ট গ্রাউন্ডে ঢুকে গেছে। তো এ আর বি এই দুটো পয়েন্ট দেখতে পাচ্ছি। যে পয়েন্টগুলো গ্রাউন্ডে ঢুকে গেছে, গ্রাউন্ড মানে কি? জিরো পোটেনশিয়াল, তাই আমি পোটেনশিয়ালটাকে জিরো ধরলাম, V0। তো দুটোই সেম, তার মানে এই দুটোকে আমি একটা তার দিয়ে কানেক্টেড আছে আমি বলতে পারি, কারণ সেম পোটেনশিয়াল দেখতে পাচ্ছি, পোটেনশিয়াল ডিফারেন্স নেই, তার দিয়ে কানেক্ট করতে পারি, কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। তাহলে এই ওভারঅল সার্কিটটাকে আমি যদি এইভাবে আঁকি, এ পয়েন্ট বি পয়েন্ট, এর মাঝখানে এই একটা ক্যাপাসিটার, এই একটা ক্যাপাসিটার, এই আরেকটা ক্যাপাসিটার, এবং এ পয়েন্ট থেকে একটা 2 মাইক্রোফ্যারাড হয়ে একটা তার যুক্ত হয়ে আবার 2 মাইক্রোফ্যারাড হয়ে বিতে ব্যাক করেছে। তাহলে এইখানে দুটো ক্যাপাসিটার 2 মাইক্রোফ্যারাডের তারা এরকমভাবে যুক্ত হয়ে বিতে ব্যাক করেছে। তাহলে এগুলো এরকমভাবে আছে কানেক্টেড। তাহলে এই 2 আর 2 এই দুটো শ্রেণীতে আছে, তাহলে এদের তুল্য ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড হয়ে যাবে। আবার তার সঙ্গে এই 2 আর 2 এরা সমান্তরালে আছে, তার মানে সি ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 প্লাস 2 প্লাস 1 দ্যাট ইজ 5 মাইক্রোফ্যারাড। একদম সিম্পল, অপশন এ ইজ কারেক্ট। ক্লিয়ার তো? সহজে বুঝতে পারলে। তাহলে গ্রাউন্ডেড মানে কি? ওই জায়গার পোটেনশিয়ালটাকে আমি যদি জিরো ধরি, এইখানের পোটেনশিয়ালটাও জিরো, তার মানে সেম পোটেনশিয়াল, তার মানে ওই দুটোকে একটা লাইন দিয়ে জয়েন করে দিতে পারি, এটাই বোঝাচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ছিল। নেক্সট প্রবলেমে চলে যাই। সি ধারকত্বের 3টি ধারককে প্রথমে শ্রেণী সমবায়ে পরে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। এক্ষেত্রে ধারকত্ব n গুণ হলে n এর মান কত হবে? আচ্ছা, 3টে ধারক আছে, তাই তো? তাহলে তুল্য ধারকত্ব প্রথম ক্ষেত্রে যখন শ্রেণীতে আছে, সিরিজে আছে, তখন কি হয়ে যাবে? C/3। যখন সমান্তরালে আছে তখন হয়ে যাচ্ছে 3 ইন্টু সি। এবার বলেছে যে এক্ষেত্রে ধারকত্ব n গুণ হলে, তার মানে আগে যেটা ছিল তার সঙ্গে এইটা n গুণ, মানে সিপি ইজ ইকুয়ালস টু n ইন্টু সিএস। তো সিপি আমরা জানি 3c, সিএস হচ্ছে c/3, দ্যাট ইজ n ইকুয়ালস টু ইজিলি ক্যালকুলেটেড 9। তাহলে অপশান সি ইজ কারেক্ট, একদম সহজ। নেক্সট প্রবলেম। প্রদত্ত চিত্রে ধারকগুলি n সংখ্যক স্তম্ভের আকারে সজ্জিত। আচ্ছা, এক মিনিট, এই স্তম্ভটাকে একটু ভালো করে খেয়াল করো। প্রতিটি ধারকের ধারকত্ব সি হলে এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব কত হবে? খেয়াল করে দেখো, এখানে এই একটা ধারক, এখানে দুটো ধারক, এখানে 3টে ধারক, তার মানে বুঝতে পারছি এরপরে ছবিটা যদি হয় সেই ছবিটা এরকম হবে, 4টে ধারক যারা এরকমভাবে যুক্ত থাকবে, তার মানে এরকমভাবে কন্টিনিউয়াসলি বাড়তেই থাকবে এবং সেটা n সংখ্যক স্তম্ভের জন্য চলতেই থাকবে। তাহলে আমি এই পার্টের জন্য যদি লিখি, তাহলে এটার ইন্ডিভিজুয়াল ধারকত্ব সি বলে দিয়েছে, তাহলে এবং তারা দেখতে পাচ্ছি সবাই সমান্তরালে আছে, তাহলে সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু এর জন্য সি। এইখানে দুটো আছে তারা সমান্তরালে এবং তাদেরকে একসঙ্গে লিখি 2c। এখানে 3টে আছে, তাহলে 3c, এর পরেরটা হবে 4c। তাহলে এরকমভাবে চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত? n পর্যন্ত। তাহলে এটা একটা সিরিজ তৈরি হচ্ছে, যেটা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 করে লাস্ট যে টার্মটা সেটা n হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে? আমরা জানি এটা একটা সিরিজ, এটা সমান্তর প্রগতি। তাহলে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে এই হয়ে গেল তুল্য ধারকত্ব। তার মানে এটা যদি আমরা অপশানটা দেখি, অপশান ডি ইজ কারেক্ট, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু সি। ওকে, নেক্সট প্রবলেম। 3টি ধারক যখন শ্রেণীতে যুক্ত থাকে তখন তুল্য ধারকত্ব হয় 2 মাইক্রোফ্যারাড। যে কোনো একটি পাথকে সরিয়ে নেওয়া হলে তুল্য ধারকত্ব হয় 3 মাইক্রোফ্যারাড। যে ধারকটি সরিয়ে নেওয়া হলো তার ধারকত্ব কত হবে? তাহলে আমি ছবিটা যদি আঁকি, ধরো এরকম এই 3টে ধারক, যারা এটা C1, এটা C2, এটা C3। ধরো C3কে আমি সরিয়ে নেব এবং C3 তাহলে ধারকত্ব আমাকে বার করতে হবে। এখন বলে দিয়েছে এই 3টেকে একসঙ্গে তুল্য ধারকত্ব হয় 2 মাইক্রোফ্যারাড, এবং এই C3টাকে সরিয়ে নিলে যে বাকি দুটো পড়ে থাকে C1 আর C2,
তার ধারকত্ব হচ্ছে 3 মাইক্রোফ্যারাড। তাহলে আমি কি বুঝতে পারছি ছবিটা একটু ভালো করে দেখো, নতুন করে যদি আঁকি, তাহলে এই C1 আর C2কে নিয়ে একটা ধারক তৈরি করলাম যেটাকে আমি সি বললাম, এবং যার মান 3 মাইক্রোফ্যারাড, এবং তার সঙ্গে এই C3টা আছে যুক্ত অবস্থায় এবং শ্রেণীতে আছে, এবং এর তুল্য ধারকত্ব, ওভারঅল তুল্য ধারকত্ব সেটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। তাহলে আমরা কি অনায়াসে বলতে পারি যে 2 ইকুয়ালস টু 3 ইন্টু C3 ডিভাইডেড বাই 3 প্লাস C3। তাহলে 2 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে 6 প্লাস 2C3 ইকুয়ালস টু 3C3, তার মানে C3 ইকুয়ালস টু 6 মাইক্রোফ্যারাড। একদম সহজ পদ্ধতিতে আমরা ক্যালকুলেশন করে নিলাম। অপশান ডি ইজ কারেক্ট। ইজি। নেক্সট প্রবলেমে চলে যাব, এবং এটা লাস্ট প্রবলেম অফকোর্স। তাহলে কত সহজে ক্যালকুলেশন এখন করতে পারছো, আশা করছি এবার তোমরা পারবে। কতগুলি সমান্তরাল ধাতব পাতকে চিত্রের মতন পর্যায়ক্রমে যুক্ত করে একটি সমবায় গঠন করা হলো। দুটি পরপর পাতের মধ্যবর্তী দূরত্ব 0.885 সেন্টিমিটার, তার মানে এই ডিস্টেন্সগুলো হচ্ছে 0.885 সেন্টিমিটার। উপরিপাতিত অংশের ক্ষেত্রফল 5 সেন্টিমিটার। উপরিপাতিত বলতে এইটুকুনি অংশ, এর ক্ষেত্রফল এ যদি বলি সেটা হচ্ছে 5 সেন্টিমিটার স্কোয়ার, কারণ এই বাকি এক্সট্রা পার্ট যেটা, সেটার জন্য কোনো ধারক তৈরি হবে না। তো সংস্থাটির ধারকত্ব কত হবে? তাহলে দেখো, যদি আমি এই পোটেনশিয়ালটাকে V1 বলি, এটাকে যদি V2 বলি, তাহলে দেখো প্রত্যেকটার অ্যাক্রসের ভোল্টেজ ডিফারেন্স আছে। এটা V2, এটা V1, এটা V2, এটা V1, এটা V2, এটা V1, এটা V2, এটা V1, এটা V2। তাহলে এখানে যতগুলো গ্যাপ আছে ততগুলো ক্যাপাসিটার, 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে 8টা ক্যাপাসিটার এবং সবাই সমান্তরালে আছে। তাহলে C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 8 এপসাইলন 0 A ডিভাইডেড বাই D। এবার এটা CGS এ আছে, তাহলে 8A বাই 4 পাই D। ঠিক আছে, তাহলে 8 ইন্টু A কত আছে? এ হচ্ছে 5, তাহলে 5 ডিভাইডেড বাই 4 পাই 0.885। এবার একটু ক্যালকুলেট করে দেখে নিতে হবে। ওপরে 40/4, দ্যাট ইজ 10 বাই পাই, তাহলে এটা হচ্ছে 10 ডিভাইডেড বাই পাই ডিভাইডেড বাই 0.885, দ্যাট ইজ 3.5967, 3.5967। এটা হচ্ছে CGS এ করেছি যেহেতু, ESU ধারকত্ব বা ESU ফ্যারাড বা স্ট্যাট ফ্যারাড, যা ইচ্ছা বলতে পারো। ওকে, কিন্তু অ্যান্সার এখানে SI ইউনিটে দিয়েছে, পিকো ফ্যারাডে দিয়েছে। ওকে, তাহলে 1/0.9 পিকো ফ্যারাড ইজ ইকুয়ালস টু 1 ESU। তো এখানে এত ESU ফ্যারাড দেওয়া আছে, ESU ফ্যারাড এটা। তাহলে এই জায়গায় আমি বসালে, তাহলে C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 3.4967 ডিভাইডেড বাই 0.9 পিকো ফ্যারাড। ক্যালকুলেট করলে 3.99, দ্যাট ইজ 4 পিকো ফ্যারাড। অপশান বি ইজ কারেক্ট। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? একদম সহজে তোমরা ব্যাপারগুলো বুঝতে পারলে। তাহলে আজকে এই ধারকের সমবায় রিলেটেড যতগুলো MCQ হয় সব কটা করালাম। নেক্সট ভিডিওতে আবার আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। যারা এখনও টিউন অফ ফিজিক্সকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ ফিজিক্সের এরকম ইন্টারেস্টিং ভিডিও আগামী দিনে সবার আগে তোমাদের কাছে পেতে হলে টিউন অফ ফিজিক্সের সঙ্গে যুক্ত হওয়া আবশ্যক। ওকে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। এখনকার মতন এখানেই শেষ, টাটা।